হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের জীবনে দইয়ের জার্নি শুরু হয়েছিল প্রায় 4,500 বছর আগে এবং এখনও সেই জার্নি চলছে। আমাদের ডায়েটের একটা অবিচ্ছেদ্য পার্ট হচ্ছে এই দই। টক দই বলুন, মিষ্টি দই বলুন, কার্ড বলুন, ইয়োগার্ট বলুন, যে কোনো ফর্মেই এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের ডায়েটের। দইয়ের উপকারী দিকের কথা বলে তো শেষ করার মতো না। আমাদের রূপচর্চাই হোক, আমাদের গাট হেলথকে ভালো রাখতে হোক, আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখতে হোক, প্রত্যেকটা অ্যাসপেক্টেই দইয়ের ভূমিকা হচ্ছে অপরিসীম। কিন্তু আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে দই রাত্রে খাবো, বা টক দই খাবো না মিষ্টি দই খাবো, বা টক দইয়ের মধ্যে নুন বা চিনি কি মিশিয়ে আমরা খেতে পারি, বা যখন আমাদের ডায়রিয়া হয় তখন কি দই আমরা খেতে পারি, তার কি কোনো উপকারী দিক আছে? দুধ এবং দইয়ের মধ্যে কোনটা বেটার? তো দইয়ের ব্যাপারে যা কিছু কোয়ারিজ আছে, যা কিছু মিসকনসেপশন আছে, সব ক্লিয়ার হবে আজকের ভিডিওতে। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। প্রায় 4,500 বছর থেকে আমরা দই কনজিউম করছি, কিন্তু আমরা জানি না দইয়ের মধ্যে কত কত ভালো জিনিস আছে। আমরা জানি দই আমাদেরকে ইয়াং রাখতে হেল্প করে, আমাদের গাটকে ভালো রাখতে হেল্প করে, আমাদের হজম শক্তি বাড়ায়, আমাদের স্কিনকে ভালো রাখে, আমাদের হেয়ারকে ভালো রাখে, আমাদের ড্যান্ড্রাফ কিওর করে। এবং দইয়ের মধ্যে নানা রকম অ্যামিনো অ্যাসিড আছে, ট্রিপ্টোফ্যান আছে, যেগুলো আমাদের মুডকে আপলিফট করতে হেল্প করে, আমাদের অ্যাংজাইটিকে দূর করতে সাহায্য করে। এবং দইয়ের মধ্যে আছে নানা রকম ভিটামিন, তার মধ্যে মোস্টলি আছে ভিটামিন এ, এছাড়াও রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি দইতে কিন্তু ভীষণ কম। মোস্টলি আছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। এবং দইতে মেনলি কি আছে? দইতে আছে ব্যাকটেরিয়া, লাইভ ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের গাটকে হেল্প করে তাকে হজম করার জন্য, তাকে ভালো রাখার জন্য, এবং বাজে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে হটিয়ে দেওয়ার জন্য। এবং দই ব্যাড কোলেস্ট্রল যেগুলো আছে সেগুলোকে রিডিউস করতে হেল্প করে, আমাদের ওজন কন্ট্রোল করতে হেল্প করে। এবং দইয়ের উপকারী দিক যেগুলো আছে সেইগুলো লিস্ট যে কত বড় সেটা তো বলে শেষ করা যাবে না। এবং আজকের ভিডিওতে কিন্তু বাজার থেকে কেনা দই খাবো না ঘরে পাতা দই খাবো না ইয়োগার্ট খাবো এই রিলেটেড কোনো রকম কথা হচ্ছে না। আজকের ভিডিওতে মূলত আমি বলবো যে কি কি কনফিউশন আছে এবং সেইগুলোকে দূর করার চেষ্টা করব। তার প্রথম যে কনফিউশন সেটা হচ্ছে, আমরা যে ঘরে পাতা টক দই খাই, বা আমরা বাজার থেকে যে কার্ড বলে যেটাকে কিনি, ইয়োগার্ট নয় কিন্তু কার্ড বলে যেটাকে আমরা কিনি, সেটা কি আদতে প্রোবায়োটিক? না, সেটা প্রোবায়োটিক না। এই জন্য কারণ প্রোবায়োটিক হওয়ার যে গাইডলাইন সেইটা অনুযায়ী যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেইটার পরিমাণ আমরা জানবো, মানে কোয়ান্টিফায়েবল ব্যাকটেরিয়া আমরা সেটাকে জানবো, এবং কি কি ব্যাকটেরিয়া আছে সেইটাকেও আমরা জানবো। কিন্তু কার্ড মোস্টলি যেটা হয়, যেটা আমরা বাজারে কিনি বা আমরা ঘরে পাতা দই যেটা আমরা খাই, বেশিরভাগ সময় সেইখানে যে ব্যাকটেরিয়াটা থাকে সেই লোডটা, মানে সেটাকে আমরা কোয়ান্টিফায়েবল বা অ্যানালিসিস করতে পারি না। মানে আছে, কিন্তু কতটা পরিমাণে আছে সেইটা আমরা হিসেব করতে পারি না। বাড়িতে পাতা দইতে তো আরোই পাতা সম্ভব নয়, কারণ পুরনো দম্বল বা পুরনো দই দিয়ে নতুন দই পাতা হলো, এইটাই নিয়ম। যত সময় যাবে তত সেই ব্যাকটেরিয়ার লোডটা বাড়বে, তত দই টক হবে, এইরকমই একটা সিস্টেম। কিন্তু সেটা কত পরিমাণটা সেটা তো আমরা কখনো বুঝতে পারি না। তো সেইটার জন্য কার্ড বেসিক্যালি প্রোবায়োটিক কিন্তু না, ইয়োগার্ট প্রোবায়োটিক। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে মোটামুটি 250টা স্ট্রেন কিন্তু ল্যাক্টোব্যাসিলাসের পাওয়া গেছে, যেগুলো কার্ডকে ফর্মেন্ট করতে হেল্প করে বা কার্ড বানাতে সেগুলোর হেল্প নেওয়া হয়। কিন্তু ইয়োগার্ট স্ট্রিক্টলি বানানো হয় স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস এবং ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস দিয়ে। ইয়োগার্টে কতটা পরিমাণ ব্যাকটেরিয়া আছে, মানে কতটা পরিমাণ ব্যাকটেরিয়া আমরা কনজিউম করছি সেইটা আমরা জানতে পারি। তো সেইটার জন্য ইয়োগার্ট কিন্তু প্রোবায়োটিক, কার্ড কিন্তু প্রোবায়োটিক। মানে টিপিক্যাল যে প্রোবায়োটিকের যে তকমা সেটা কিন্তু কার্ডকে দেওয়া যায় না, পার্টিকুলারলি এই কারণটার জন্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দই খাবো না দুধ খাবো? দেখুন, ইন্ডিয়াতে যে সমীক্ষা করা হয়েছে সেখানে মোটামুটি দেখা গেছে 69% মানুষ ল্যাকটোজ ইনটলারেন্ট। মানে দুধে যে ল্যাকটোজ থাকে, যে ল্যাকটোজ সুগার থাকে, সেটাকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইমটা দরকার হয় সেটা আমাদের শরীরে থাকে না। তখন গ্যাস হয়, লুজ মোশন হয়, এরকম নানা রকম সমস্যা হয় দুধ খেলে, যারা ল্যাকটোজ ইনটলারেন্ট থাকেন তাদের ক্ষেত্রে। কিন্তু যদি দই তারা কনজিউম করেন, দইতে যে ল্যাকটোজ সুগারটা থাকে সেটাই যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যেগুলো থাকে ল্যাকটিক অ্যাসিডে সেটাকে কনভার্ট করে। তো সেইটার জন্য আমাদের গাটের জন্য, যারা ল্যাকটোজ ইনটলারেন্ট হন তাদের জন্য সেই দইটাকে কনজিউম করা ইজিয়ার হয়। তো এই জন্য দই আর দুধের মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন,
তাহলে যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তারা কিন্তু দইটাকে প্রেফার করতে পারেন। এরপরের প্রশ্ন হচ্ছে, ডায়রিয়া হলে কি আমরা দই খাবো? দেখুন, যখন আমাদের ডায়রিয়া হয় তখন আমাদের যে গাট সেখানে ইকোলাই, সালমোনেলা, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার এরকম নানা রকম যে ব্যাকটেরিয়াগুলো থাকে না, সেইগুলোর লোড অনেক বেড়ে যায়। এগুলো মোটেও ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া না, এগুলো হার্মফুল ফর আওয়ার গাট। তো যখন এই ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায়, তো এই সময় যদি আমরা দই খাই তাতে কি হবে, তাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস অনেক বেশি হয়ে যাবে আমাদের গাটে এবং তারা ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করবে, যার ফলে ওই যে ব্যাকটেরিয়াগুলোর কথা বললাম, হার্মফুল ব্যাকটেরিয়াগুলোর কথা বললাম, ইকোলি, সালমোনেলা, শিগেলা যেগুলোর কথা বললাম, তাদের জন্য একটা এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে যেখানে তারা গ্রো করতে পারবে না। যে পিএইচটা ক্রিয়েট হবে, সেই পিএইচটা তাদের গ্রোথ নেওয়ার জন্য, বাঁচার জন্য একদম ফ্রেন্ডলি নয়। তো তারা অবভিয়াসলি মারা যাবে। আমাদের যখন ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন হয় তখনও কিন্তু আমাদেরকে দই বা ইয়োগার্ট বা কার্ড খাওয়ার কথা ডাক্তার বলেন, এই জন্য পার্টিকুলারলি, কারণ এই যে ইস্ট ইনফেকশনকে কিন্তু কন্ট্রোল করে দই। যে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস যেগুলোর কথা বলছি, শর্ট ফর্মে সেটাকে ল্যাবও বলা হয়। এই যে ল্যাব যেগুলো আছে, LAB, এরা কিন্তু ভীষণভাবে ইনহিবিট করে ইস্টের ইনফেকশন। অলমোস্ট চলে যায়। অনেকে সাজেস্ট করেন যখন ভেজাইনাল ইস্ট ইনফেকশন হয় তখন টক দইয়ের প্রলেপ দেওয়ার জন্য। আমি সেই সব দিকে যাচ্ছি না, আমি সেই সব সাজেস্ট করছি না। আমি জাস্ট বলছি যদি আপনি কনজিউম করেন সেটাও কিন্তু আপনার ইস্ট ইনফেকশনকে কন্ট্রোল করতে ভীষণভাবে হেল্প করবে। এরপরের প্রশ্ন হচ্ছে, মিষ্টি দই খাবো না টক দই খাবো? দেখুন, মিষ্টি দই আর টক দইয়ের যে ডিফারেন্স সেটা হচ্ছে একটা মিষ্টি একটা টক। অবভিয়াসলি সেইটা তো আপনারা সবাই জানেন, এই উত্তরটা তো আমার কাছ থেকে আপনারা জানতে চান না। মেইন যে কম্পোজিশন, মানে যেটার জন্য আমরা দইটা মোস্টলি খাই, সেটা হচ্ছে ওই ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস যেগুলো রয়েছে, যেগুলো গুড ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেইটার জন্য। তো সেটা টক দইতেও যতটা পরিমাণে থাকে, মিষ্টি দইতেও ততটা পরিমাণে থাকে। সেগুলো না থাকলে বেসিক্যালি দই যে ব্যাপারটা সেটা হবেই না। তো মিষ্টি দইতে যেটা থাকে সেটা হচ্ছে রিফাইন্ড সুগার, বা যদি গুড় দিয়ে বানানো হয় মানে সুগার থাকে। তো অনেক ক্ষেত্রেই যেটা হয়, যাদের ধরুন ডায়াবেটিস আছে বা কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের তো এই সুগারটাকে অ্যাভয়েড করতেই হয়। আর মিষ্টি দই যে সমস্যাটা তৈরি করে সেটা হচ্ছে দইয়ের মধ্যে যে গুড প্রপার্টিসগুলো রয়েছে, অ্যামিনো অ্যাসিড যেগুলো রয়েছে বা নিউট্রিয়েন্টস যেগুলো রয়েছে বা ট্রিপ্টোফ্যান, অ্যামিনো অ্যাসিড যেগুলো রয়েছে সেইগুলো, বা ভিটামিনস যেগুলো রয়েছে সেইগুলোকে না অ্যাবসর্পশন যখন আমাদের শরীর করে, সেই অ্যাবসর্পশনটাই বাধা দেয় এই সুগার। তো টক দই আর মিষ্টি দইয়ের মধ্যে অলওয়েজ প্রেফারেবল হচ্ছে টক দই, সেটা আপনার গাটের জন্য সবথেকে ভালো। এবং এই অ্যাসপেক্টে বলি, অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকে যে মিষ্টি দই চিনি দিয়ে বানানো হয়, তো চিনির জায়গাতে যদি আমি মধু দিয়ে দিই বা গুড় দিয়ে দিই বা কিশমিশ দিয়ে খাই বা মিছরি দিয়ে খাই, তাহলে কি সমস্যা হবে? তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। দেখুন, সুগার তো সুগারই। তো যদি আপনি রিফাইন্ড সুগারকে এক্সচেঞ্জ করে মিছরি, গুড় এইসব করেন, তাতে কিন্তু লাভের লাভ কিছু হবে না। শর্করা হিসেবে সবগুলোই হার্মফুল। কিশমিশের জন্য যেটা ভালো ব্যাপার, মানে দইতে যদি আপনি কিশমিশ দিয়ে খান বা কোনো ফ্রুটস দিয়ে খান, কোনো সুইট ফ্রুটস দিয়ে খান, সেটার ক্ষেত্রে পজিটিভ জিনিস এইটাই যে সেটার মধ্যে যেহেতু প্রচুর ফাইবার রয়েছে ওই ফ্রুটটার মধ্যে, কিশমিশ বলুন বা কোনো বেরিজ বলুন, তো সেইটা আপনার হচ্ছে লাভ হবে। রিফাইন্ড সুগারকে এক্সচেঞ্জ করে যদি আপনি গুড় বা মিষ্টি এইসব করতে চান, তাতে কিন্তু আপনার আদপে কোনো লাভ হবে না। মানে এটা হচ্ছে আমাদের মস্তিষ্ককে একটা কমফোর্ট দেয়া যে না, আমি রিফাইন্ড সুগার খাচ্ছি না, কিন্তু আমি তো জ্যাগারি খাচ্ছি। আলটিমেটলি লাভ কিন্তু হবে না। তো দইয়ের যখন এত উপকারী দিক আছে, তাহলে নিশ্চয়ই আমরা অনেক অনেক খেতে পারবো না। প্রত্যেকে এরকম ভাবেন হয়তো যে একটা যখন জিনিস উপকার করছে সেটা আমরা অনেক খেতে পারি না। সব কিছুর একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনে সেটাকে ইউজ করলে তবে আপনি সেটার ম্যাক্সিমাম বেনিফিট পাবেন, রাইট? যদি আপনি রেগুলার দই কনজিউম করেন, স্পেশালি টক দই যদি আপনি রেগুলার কনজিউম করেন, আপনার শিশুকে কনজিউম করান, এর থেকে ভালো কিন্তু কিছু হয় না বেসিক্যালি আপনার ডায়েটের জন্য। প্রাচীনকালে মনে করা হতো দই এমন একটা খাবার, এমন একটা সুপার ফুড যেটা কনজিউম করলে মানুষ মারা যায় না। এর পরের কোয়েশ্চেন হচ্ছে যে রাত্রে কি আমরা দই খাবো? রাত্রে দই খেলে কি মিউকাস বাড়ে? দেখুন, রাত্রে দই খেলে মিউকাস বাড়ে না। আয়ুর্বেদা বলে যে কফ যে ব্যাপারটা সেইটা কিন্তু দই খেলে বাড়ে। তো মডার্ন সায়েন্স ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি রাত্রে দই খান, দই এখন আপনার গাটের, আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমের, সেটার অলরেডি রেস্ট নেওয়ার কথা। তো আপনি যদি একটা হাই প্রোটিন ডায়েট নিয়ে নেন, সেটা নিশ্চয়ই ডাইজেস্ট হতে অনেক সময় লাগবে। তো ফলে কি হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা হবে। তো এইটার জন্য বেসিক্যালি রাত্রে দই খাওয়া অ্যাভয়েড করা উচিত।
কিন্তু যদি আপনি এরকম হন যে আপনার অভ্যেস দই খাওয়া এবং আপনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হয় না রাত্রে দই খেলে, তো আপনি আরামসে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকেরই হয় যে রাত্রে দই খেলে সমস্যা হয়, তারা রাত্রে দই খাওয়াটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আর একটা যে সমস্যা হয়, আমাদের সবারই ঠান্ডা ফ্রিজ থেকে বার করে দই খাওয়ার অভ্যেস। তো রাত্রে যদি আপনি ওই ঠান্ডা দইটা খান, সেটা আপনার শ্লেষ্মাকে এমনিতেই বাড়াবে, আপনার যে রেসপিরেটরি ট্র্যাক্ট সেইখানে ইরিটেশন হবে ওই ঠান্ডা দইটা যদি আপনি খান সেই ক্ষেত্রে। এরপরের প্রশ্ন হচ্ছে দই খেলে কি অ্যালার্জি হতে পারে? না, দই খেলে অ্যালার্জি হয় না। বেসিক্যালি দইয়ে এরকম প্রচুর প্রপার্টি আছে যেগুলো এই অ্যালার্জিক যে নানা রকম সমস্যা থাকে সেইটাকে কিওর করতে হেল্প করে। নেক্সট প্রশ্ন হচ্ছে যারা কিডনি পেশেন্ট তারা কি দই খেতে পারেন? দেখুন, অল্প খেতে পারেন, কিন্তু যেহেতু একটা ক্যালসিয়াম রিচ প্রোটিন ডায়েট এটা দইটা, তো কিডনির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় এই যে ক্যালসিয়াম রিচনেসের জন্য, সেক্ষেত্রে আপনার একটু এড়িয়ে যাওয়াই ভালো। আর নেক্সট হচ্ছে যাদের কোলেস্ট্রলের সমস্যা তারা কি দই খাবেন? অবভিয়াসলি খাবেন, কিন্তু যদি তারা প্রেফার করেন যে স্কিমড মিল্ক থেকে দই খাবেন, সেটা কিন্তু তাদের জন্য আইডিয়াল হবে। যদি ফ্যাটটা একটু কম থাকে, যদি ফ্যাটটা রিডিউসড হয়ে যায়, তো সেটা তাদের জন্য আইডিয়াল হবে। দই কি আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো রিলিভ করতে হেল্প করে? হ্যাঁ করে, কারণ দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান আছে। ট্রিপ্টোফ্যান এমন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের এই যে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি এইগুলোকে রিডিউস করতে হেল্প করে। এবং দই খেলে সেরোটোনিন হরমোনটা সিক্রেশন অনেক বেশি এনহ্যান্সড হয়, অনেক বেশি আপলিফটেড হয়। সেইটা এমন একটা হরমোন যেটা আমাদের গুড ফ্যাক্টরকে এনহ্যান্স করে, আমাদের ভালো ফিল করাতে হেল্প করে। তো এইগুলো মোটামুটি আমাদের রোজকার জীবনে যে কোয়ারিগুলো আসে দই নিয়ে, সেইগুলো মোটামুটি আমি কভার করার চেষ্টা করেছি। যদি এছাড়াও অন্য কোনো কোয়ারি আপনার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই কোয়ারিগুলোর অ্যান্সার দেওয়ার। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।